বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনুরোধ করব আমার যে ভাইরা স্টেজের সামনে আছেন আপনারা একটু সরে যান। আমার যারা বসে আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আপনারা একটু সরে যান, একটু সরে যান প্লিজ, একটু সরে যান, সাইডে চলে যান, সাইডে চলে যান, সাইডে চলে যান। আমি আয়োজকদের অনুরোধ করছি আপনারা দেখেন সামনে কেবলমাত্র মিডিয়া থাকবে, আর দুই সাইড থেকে আপনারা সরে যান, কারণ কেউ দেখছে না, সাইডে কেউ দেখছে না, কিন্তু দেখতে পাচ্ছে না। আচ্ছা, মিডিয়া ভাইদেরকে অনুরোধ করছি ক্যামেরাটা সাইডে নিয়ে নেন, ওনারা দেখতে পাচ্ছে না, মাইক দিয়ে দেন, ক্যামেরা সাইডে নিয়ে নেন। দরকার হয় মাইক দিয়ে দেন, ক্যামেরা সাইডে চলে যান। আমার ভোটারদের দেখতে হবে আমাকে। আমার ভোটাররা অনেক কষ্ট করেছে, সারাটা দিন তারা কষ্ট করেছে, তারা আগে আমাকে দেখবে তারপরে। আমি অনুরোধ করছি আপনারা সরে যান প্লিজ, দুই সাইডে সরে যান, আমার ভাইরা দেখুক আমাকে। সম্মানিত উপস্থিতি, আমার নিজের এলাকা চান্দুরা ভুজুন্তির সম্মানিত ভাইরা, মুরব্বিয়ান এবং আমার প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। এই দুটো ইউনিয়ন চান্দুরা আর ভুজুন্তি আমার নিজের বাড়ি, আমার নিজের গ্রাম, আমার দাদা দাদির কবর। সুতরাং এখানে আমি ভোট চাবো না, এখানের মানুষ তার ঘরের মেয়ে হিসেবে আমাকে ভোট দিবে। অনেকে বলে 17টা ইউনিয়ন তো ছিল, এই দুইটা কেন আনলেন? আমি বলি নিজের দুইটা সন্তানকে কি বাইরে রেখে ফ্যামিলি করা যায়? যায় না। সুতরাং ভুজুন্তি চান্দুরা ছাড়া আমি যতই এমপি হই আমার মন ভরবে না। আমাদের পরিবারের অনেক ঋণ আছে এই এলাকার মানুষের কাছে। 1973 সাল আপনাদের কারো বাবা, কারো চাচা, কারো দাদা, আপনাদের পরিবারের লোকজনই ভোট দিয়েছিল আমার বাবাকে। আপনারা বিপুল ভোটে তাকে পাশ করিয়েছিলেন, কিন্তু তিনি কাজ করতে পারেন নাই, তাকে কাজ করতে দেয়া হয় নাই। আমার সেই ঋণ পরিশোধের সময় এসছে। আল্লাহ যদি আমাকে আগামী 12 তারিখ আপনাদের ভোটে নির্বাচিত করে, আমার প্রথম প্রতিশ্রুতি ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এই গ্যাস বাংলাদেশের অন্য কোথাও যাবে। এই গ্যাস আনার জন্য সংসদে কথা বলা, মন্ত্রণালয়ে কাজ করা এবং এবং যদি কোনোটাতেই কাজ না হয় ঢাকা সিলেট হাইওয়ে বন্ধ করে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আমার মা বোন, আমার পরিবারের সদস্য, আমার বাপ ভাই যারা আছেন, চাচারা আছেন, আপনাদের কাছে আগে ঢুকবে, তারপরে অন্য কোথাও যাবে। দুই, আমাদের রাস্তাঘাটের বেহাল দশা। তারপরেও সত্য কথা বলতে হয়, ভুজুন্তি চান্দুরার অবস্থা সরাইলের অন্য ইউনিয়নের চেয়ে তাও কিছুটা ভালো। যে কোনো কারণেই হোক আপনাদের এখানে কিছু কাজ হয়েছে, কিন্তু সরাইল আশুগঞ্জের অন্যান্য যে ইউনিয়ন গুলো আছে 17টা ইউনিয়ন, তার অবস্থা বেশি খারাপ। কিন্তু যেটাই হোক না কেন
এলাকার উন্নয়ন সমানভাবে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ আমাদের অবকাঠামোর যে উন্নয়ন, রাস্তাঘাটের যে উন্নয়ন, ইনশাআল্লাহ আমার স্বপ্ন হলো সরাইল আশুগঞ্জকে বাংলাদেশের মডেল উপজেলা করে তৈরি করা। একই সঙ্গে আপনারা অনেকেই জানেন, আমি জানি আপনারা জানেন, আপনাদের পরিবারের যারা মুরব্বী আছেন তারাও জানেন, এই যে ঢাকা সিলেট হাইওয়ে একটা রাস্তা ভুদুন্তিতে চলে গেছে এবং হাইওয়েটা এই দিক দিয়ে গেছে। আপনারা তো জানেন যে এটার পিছনে আমাদের পরিবারের কি অবদান। আমার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় নুরুল আমিন সাহেব, যিনি পাকিস্তান গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী থাকার সময় আমাদের এই রাস্তাটা আমাদের গ্রামের এখান দিয়ে হয়েছে, ঢাকা সিলেট হাইওয়েটা হয়েছে। সুতরাং আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ বিজয়নগরের এই দুটো ইউনিয়ন সহ আমার যেই সরাইল আশুগঞ্জের 17টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নকে আমি নিজের মতন করে আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সুবিধা অসুবিধা জেনে তারপরে আমি সাজাবো, তারপরে আমি এটাকে একটা মডেল উপজেলার চেহারা দেব। ভয় নাই, ভয় নাই। সামনে হলো শুভ দিন, সামনে হলো শুভ দিন, সামনে হলো শুভ দিন। আমাদের সরাইল আশুগঞ্জ এবং বিশেষ করে ভুদুন্তি চান্দুরা অত্যন্ত বর্ধিষ্ণু এলাকা। এখানে শিক্ষিত মানুষের হার অনেক বেশি, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত যেই সমাজটা, এই সমাজের মানুষ এখানে অনেক বেশি। এবং আমাদের পরপরই সিলেট, অর্থাৎ এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা দেখেছেন, মানে 5ই অগস্টের পর যখন কাজ বন্ধ হয়ে গেল, তখন এই রাস্তাটাই হাইওয়েটার অবস্থা বেহাল অবস্থা, এবং এখন পর্যন্ত এইটাকে ঠিক করা যায় নাই। কাজের যে অগ্রগতি সেটা অত্যন্ত ধীর। ইনশাআল্লাহ আল্লাহ যদি নির্বাচনটা ভালোই হয়, পার করে, এমপি যদি হই, এই এলাকার বিশেষ করে এই মহাসড়কটা আমি নতুন করে সংস্কার করে এমন ভাবে করব যেটা আমি খুলনায় যেতে গিয়ে দেখেছি, আমি বরিশালে যখন গেছি তখন দেখেছি কি চমৎকার হাইওয়ে। আমাদের ঢাকা সিলেট হাইওয়ে হবে সেই রকম চমৎকার আন্তর্জাতিক মানের। আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ যেই প্রতিষ্ঠানগুলো আছে, সরকারের একটা নির্দিষ্ট বরাদ্দ কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর পেছনে আসে, এবং নির্বাচিত এমপির বরাদ্দ সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দে কয়েকশো গুণ বেশি, অনেক বেশি। তো আল্লাহ যদি এবার আমাকে নির্বাচিত এমপি করে, আমি এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কল্পে যা যা করা দরকার আমি সেগুলো পদক্ষেপ নেব। অনেক জায়গায় দেখা যায় স্কুলে যাওয়ার রাস্তাটা পর্যন্ত ঠিক নাই, ভাঙা, ডোবার মধ্যে স্কুল। এটাও চিন্তাতে আমি গিয়ে দেখেছি, 2টো স্কুল একদম ডোবার মধ্যে, ওই ছোট্ট ডোবা, ময়লা পানি, সেটা পার হয়ে স্কুলের ভিতর যেতে হয়। এইরকম যেন কোন স্কুল কলেজের অবস্থা না থাকে, সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে প্রায়, তাই না? ব্রাহ্মণবাড়িয়ায় কি এখনো কোনো বিশ্ববিদ্যালয় হয়েছে? কেন হবে না? এত বড় বড় মানুষের জেলা ব্রাহ্মণবাড়িয়া, কত বিখ্যাত মানুষ এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার প্রতি এই অবহেলা কেন? আল্লাহ যদি হুকুম করেন এমপি হতে পারি,
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় করবার একটা পরিকল্পনা আমি নেব। আমাদের দুর্ভাগ্য, এমপি আসে এমপি যায়, এমপির পরিবারের ভাগ্য পাল্টায়, 1400 কোটি টাকা ঋণও করে ফেলতে পারে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য পাল্টায় না। 1400 কোটি টাকা ঋণ কখনো ছেলের নামে, কখনো বউয়ের নামে, বল খেলার মতন একবার এর হাতে একবার ওর হাতে যায়, মজাটা নেয় এমপি, কিন্তু এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। ইনশাআল্লাহ আমার ব্যবসাও নাই, আপনাদের 10 জনের দোয়ায় ঋণও নাই। আল্লাহ যেন কোনোদিন আমাকে ঋণ না নেয়। আমার উন্নয়ন, আমার পরিকল্পনা, আমার স্বপ্ন, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের 2টো ইউনিয়ন, এই হলো আমার পরিকল্পনা। এবং এমপি নির্বাচনের পরে যদি আপনাদের সাথে সমন্বয় করে কাজ করতে না পারি, যথাযথ উন্নয়ন না হয়, 5 বছর পর নির্লজ্জের মতো আপনাদের দরজায় আমি আর ভোট চাইতে আসবো না। প্রিয় ভাইরা আমার, সরকারি হাসপাতালগুলোর অবস্থা, স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা কম বেশি আমরা সবাই জানি। ডাক্তার থাকে না, ওষুধ নাই, মেশিন নষ্ট, 5 টাকার চিকিৎসা 5000 টাকা দিয়ে ক্লিনিককে গিয়ে করতে হয়, ঠিক কি ঠিক না? আমি যদি এমপি নির্বাচিত হই, আমার চিকিৎসা, প্রাথমিকভাবে আমার চিকিৎসা এলাকার সরকারি হাসপাতালে হবে। তারপরে আমি দেখব কি করে ডাক্তার, নার্স, ওষুধ নাই হয়ে যায়, কি করে মেশিন কাজ করে না, ইনশাআল্লাহ সেটা আমরা দেখব। আমাদের এলাকার তরুণ এবং বেকার যেই ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন, সবার জন্য কিন্তু সরকারি চাকরির ব্যবস্থা হবে না, কারণ চাকরি অল্প, কিন্তু বেকার যুবকের সংখ্যা অনেক বেশি। কিন্তু তাদেরকে তো কর্মসংস্থান করে দিতে হবে আমাদের, তাদেরকে তো বেকার ঘরে বসায় রাখা যাবে না। তাদের জন্য কি পরিকল্পনা? এক হচ্ছে ট্রেনিং এর মাধ্যমে তারা যাতে স্বনির্ভর হতে পারে, নিজেরটা নিজে করে কিছু উপার্জন করতে পারে পরিবারের জন্য, সেই উদ্যোগ নেওয়া হবে। 2 হচ্ছে মা বোনদের জন্য, কারো হয়তো সেলাই, কারো হয়তো হাঁস মুরগি পালা, যার যেভাবে যেদিকে ভালো লাগে সেই কাজগুলো করে তারা যাতে পরিবারের পাশে দাঁড়াতে পারে। ঘরে বসে কাজ করা, বাইরে যেতে হবে না, ঘরে বসে কাজ করে তারা যাতে পরিবারের হালটা একটু হলেও শক্ত করতে পারে, স্বামীর পাশে দাঁড়াইতে পারে, ছেলের পাশে দাঁড়াইতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ। এবং আমার প্রবাসী ভাইদের প্রতি, আপনাদের পাঠানো রেমিটেন্সে এলাকার উন্নয়ন হয়, আপনাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা ঘোরে, তাহলে আপনাদের সুযোগ সুবিধা অসুবিধার সমস্যা, বিদেশে গিয়ে বিদেশের মাটিতে সমস্যা, কিংবা দেশে ফিরে আপনাদেরকে নানান ভাবে হেনস্থার শিকার হওয়া, এই যে কথাগুলো, এই কথাগুলো কারা তুলে ধরার কথা? আপনার এলাকার এমপি তুলে ধরার কথা। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সুযোগ দেয়, এমপি নির্বাচিত করে, আমার প্রবাসী ভাইদের সমস্যা, চাওয়া পাওয়া, দেন দরবার, ইনশাআল্লাহ তাদের কণ্ঠস্বর হয়ে আমি সংসদে আওয়াজ তুলব, কথা বলবো। আমি 3.5 বছর এমপি ছিলাম, তখন এই 2টা ইউনিয়ন আমার সাথে ছিল না, কিন্তু সরাইল আশুগঞ্জে সামান্য যে বরাদ্দ আমি পেতাম, নির্বাচিত এমপির অনেক কম, তার প্রত্যেকটা বরাদ্দের অনুকূলে কাজ হয়েছে। এবং এটা কোনো লুকা ছাপার ব্যাপার না, আমার ফেসবুক পেজে সেই কাজের সচিত্র ছবি প্রতিবেদন আমার ফেসবুকে দেয়া আছে।
আমি যা বলি আমি তাই করি। আমি বলি না এই রোববার জিতে যাব, সোমবার রায় হবে, মঙ্গলবার এই হইয়া গেল 5 লাখ টাকা দাও, 5 লাখ টাকা নো। যা বলি, যতটুক বলি, বুঝাই বলি যে করতে পারবো। আর যেই কাজ করতে পারবো না সেই কাজের কথা বলিও না, সেই কাজের কথা তুলিও না। আমি আমার বক্তব্য আর লম্বা করব না, এইটুকু বলে আজকে আমি শেষ করি। আমাদের আগামী নির্বাচন হবে আমাদের নিজের ঘরের মেয়ের নির্বাচন। আমাদের আগামী নির্বাচন হবে আপনাদের কারো ভাতৃ, কারো ভাইঝি, কারো বোনের নির্বাচন। আগামী নির্বাচন হবে 73 সালে আপনাদের ঘরের ছেলের উপরে যে অন্যায় হয়েছিল তার প্রতিবাদের নির্বাচন।